সালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, অর্থাৎ যারা এবার এসএসসি 2024 সালের পরীক্ষা দিয়েছ, আজকে আম, শনিবার এবং 1 জুন 2024 আমরা 4 দিনের একটা প্রোগ্রাম বা 4 দিনের 4টা ক্লাস এমন ভাবে সাজাতে চেয়েছি যেই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের মধ্যে একটা কুইজ কম্পিটিশনের একটা অ্যারেঞ্জ করা যাবে। এটা আমাদের একটা চাওয়া ছিল এবং সেই চাওয়ার ভিত্তিতে আজকে আমরা তোমাদেরকে নিয়ে আহ 4টা সাবজেক্টের 4টা ক্লাস, একটা অধ্যায়ের একটা টপিকের উপরে। সো আমি আশা করি তোমরা ক্লাসটা যদি আজকে মনোযোগ দিয়ে দেখো, তাহলে ইন্টারমিডিয়েটে লেখাপড়া করার যে একটা ফ্লেভার, ইন্টারমিডিয়েটে লেখাপড়া করার যে একটা মানে পরিবর্তনশীল চিন্তা ভাবনা আগাইতে হবে, সেটা তোমাদের মাথায় একটু সেট হবে। তো আমি তোমাদেরকে নিয়ে একটু শুরু করতে চাই। তোমরা যারা যুক্ত হয়েছো, আমি মনে প্রাণে চাই তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু জানাবা, যারা একটু এই মুহূর্তে এখনো ধরো লেখাপড়ার একটা আমেজ তৈরি হয়েছে কি হয় নাই। দেখো, আজকে হচ্ছে শনিবার, গতকালকে এবং আজকে নটরডেম এবং সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ, সো নটরডেম এবং সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষা হওয়ার পরে সামনে ঠিক আর 16 দিন পরে হচ্ছে ঈদুল আজহা। তো ঈদুল আজহায় সামনে রেখে এখনো মানে অধিকাংশ স্টুডেন্ট হয়তো কেউ কেউ লেখাপড়া স্টার্ট করেছে, আবার কেউ অফলাইনে এখনো আসে নাই। মানে আমার স্টুডেন্ট গুলাই যারা আমাদের কাছে পড়েছে অফলাইনে, তারাও বলছে যে স্যার আমরা ঈদের পরে স্টার্ট করব। তো যারা তোমরা জানো যে আমাদের সাইকেল 1 লঞ্চ হয়েছে এবং সাইকেল 1-এর ক্লাস আগামীকাল থেকে স্টার্ট হবে। আগামীকাল থেকে আমরা আমাদের পূর্ণ দমে লেখাপড়া 26-এর জন্য মোটামুটি শুরু করব। তবে হ্যাঁ, একটু ওয়েট করব, আরো কিছু স্টুডেন্ট যখন এনরোল করবে তখন আমরা যেন আমাদের ক্লাসটাকে একদম অফিসিয়ালি লঞ্চ করতে পারি। সো আমি দেখতে পাচ্ছি তোমরা যারা যুক্ত হয়েছে এখন, তোমাদের পরিবারের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। তার সাথে হ্যাঁ, তার সাথে তোমরা যারা আছো এখন এই মুহূর্তে, একটু দয়া করে আমাকে বলো যে আমার সাউন্ডটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। হ্যাঁ, সাউন্ডটা তোমাদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। আচ্ছা, অপেক্ষা করে নিচ্ছি। ঠিকঠাক আছে সব? পারফেক্ট। ওকে, 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 পারফেক্ট, ফাইন। আচ্ছা, এখন আমি পিছনে যেটা লেখা দেখতে পাচ্ছ, ক্লিয়ার সাউন্ড? হ্যাঁ, ফাইন, ঠিক আছে। এইচএসসি 26-এর ব্যাচ, সাউন্ড যদি ক্লিয়ার থাকে আলহামদুলিল্লাহ, ভালো, পারফেক্টলি ওকে। নবিতা নবী আইডি থেকে এখনো ক্লাসটা পুরোপুরি আমরা স্টার্ট করি নাই, একটু অপেক্ষা করে নিচ্ছি। তোমরা আসলে শুরু করতে চাই। হ্যাঁ, তোমরা আসলে শুরু করতে চাই। ওকে, ফাইন। তুমি মনে হয় লিখছিলা যে বলো আর এস রনি, তোমার কি কোয়েশ্চেন? সোসাইটি এক প্রকার ধাক্কা দিয়েই সেকেন্ড ইয়ারে তুলে দিল। অর্থী, এটা জীবনে হয়। একটু ধাক্কা খাইতে হয়, জীবনটা এরকমই। আমরা মনে করি যে অন্যের জীবনটা অনেক সুন্দর, অনেক গোছালো, আসলে সবার জীবনেই কোনো না কোনো রকমের ধাক্কা আছে। তো যেহেতু সবার জীবনেই ধাক্কা আছে, এই ধাক্কা সহ্য করেই লাইফ কন্টিনিউ করতে হয়। এটা হচ্ছে লাইফের একটা বৈশিষ্ট্য। তো আমি লেখাপড়া শুরু করার আগে একটা এনভায়রনমেন্ট লাগে, আর লেখাপড়া শুরু করার আগে একটা ইচ্ছা লাগে, হ্যাঁ আমি এটা করব, এবং আমার টার্গেট ফিক্স হওয়া লাগে। আমি আজকে ক্লাসটা একটু দেরিতে শুরু করেছি, কারণ আমাদের এখানে আজান 8টা 15-তে হয়। তো 8টা 15-তে আজান হয়, আবার কিছু কিছু মসজিদে এর মধ্যে আজানগুলো হচ্ছে, কারণ এক এক মসজিদের আজানের ধ্বনিটা এক এক সময় আসে। তো তো একবারে আমি চাইছিলাম যে হ্যাঁ আমরা নামাজটাকে আহ মানে পরে কাজা করে নিতে হবে, তা আজানটা শেষ হোক, এরপরে আমি স্টার্ট করব। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঐশী আসছিস? আহ, ঠিক আছে। ফয়সাল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। এদিকে তোমরা যারা যুক্ত আছো মোটামুটি ভাবে আমি যাদেরকে চিনি, আদ্রিতা, অফলাইন ব্যাচ নিয়ে কি বলবো, যারা আমাদের কাছে আসতে পারবে, মিরপুর 10, হাউস নাম্বার 7, রোড নাম্বার 8, ব্লক সি, মিরপুর 10, এই ঠিকানায় যারা আসতে পারবে, যারা তোমরা মেট্রো রেলের সাথে কানেক্ট করতে পারবা, তোমরা যারা মেট্রো রেলের আওতার মধ্যে আছো, যারা মিরপুরের আশেপাশে আছো, তারা চাইলে আসতে পারো। আমরা আমাদের ব্যাচ অলরেডি স্টার্ট করেছি। আর এখন
তোমরা যারা যুক্ত হবা আজকের ক্লাসটাতে এই যে একটা চিরচেনা চ্যাপ্টার আছে না, চিরচেনা মানে ইন্টারমিডিয়েটের জার্নিতে একদম শুরুতে কোষ ও এর গঠন বলে একটা চ্যাপ্টার আছে বোটানিতে, রাইট? এটা তোমরা অলরেডি হয়তো জানো, কারণ এর আগের বিভিন্ন সাইকেলও আমরা এটা পড়াইছি, ইউটিউবে ক্লাসও আছে, অনেক টিচারের ক্লাস আছে। তোমরাও অলরেডি তোমাদের ইন্টারমিডিয়েটের বই যদি কালেক্ট করে থাকো, আমি আশা করি যে তোমাদের সামনে এটা উপস্থিত, এটা তোমাদের জানা আছে যে এই রকমের একটা চ্যাপ্টার আছে, যেটার আজকে আমি লেকচার 1 দিব, এবং এটা হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার 1। তাহলে স্যার একদম শুরুতে কি করতে চান? আমার টার্গেট কি? আমার টার্গেটটা কি? টার্গেট হচ্ছে তোমাদের জন্য, আমার টার্গেট হচ্ছে আমরা পিসিএমবি যে লঞ্চ করেছি, যেটাকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বলি, এই পিসিএমবিতে আমরা একটা কম্পিটিশনের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা প্রশ্ন করব কিছু, এবং সেই প্রশ্নের ভিত্তিতে যে সকল স্টুডেন্টরা ভালো করবে এমন কিছু স্টুডেন্টকে আমরা আমাদের যে কোর্স ফি আছে তার কিছু শতাংশ কমিয়ে আমরা স্টুডেন্টগুলোকে একটু অনার করতে চাই, একটু সম্মান দিতে চাই। যারা ভালো স্টুডেন্ট, সাধারণত পৃথিবীর সকল জায়গায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যারা অনেক টপ রেজাল্ট করে তাদেরকে স্কলারশিপ দেয়, তাদেরকে ওয়েভার দেয়, তাদের টিউশন ফি কমায় দেওয়া হয়। স্কলারশিপ মানে আর্থিক যেই প্রণোদনার বিষয়টা আছে এটা দেয়। তো আমাদের তো আসলে এই মুহূর্তে তোমাদের জন্য এইরকম কিছু করার সুযোগ নাই। আমরা তোমাদের জন্য হচ্ছে আমাদের যে কোর্স ফি আছে, আমাদের 4টা সাইকেল, এই 4টা সাইকেলের যে অ্যামাউন্ট আছে, মানে প্রত্যেকটা সাবজেক্টের, এইটার কিছু শতাংশ আমরা কমাবো, এবং কমানোর পরে তাদেরকে আমরা ইনরোল করাবো। এছাড়া অনেক আনন্দের সাথে এটা আমি তোমাদেরকে শেয়ার করছি যে আমাদের স্টুডেন্ট যারা এসএসসি 2024 এরকম 4টা বোর্ডের ফার্স্ট আমাদের স্টুডেন্ট ছিল। তার মানে আমরা এটা আনন্দের সাথে বলতে চাই যে যে মেয়েটা গতদিন আসছিল, জাইমার গল্প তোমরা চাইলে ইউটিউবে দেখতে পারো, ফেসবুকে আমরা দিয়েছি। এর আগে ঐশীর গল্প ছিল, নাফিসা যশোর বোর্ডে ফার্স্ট হয়েছে, কুমিল্লা বোর্ডে ফার্স্ট হয়েছে, রাজশাহী বোর্ডে ফার্স্ট হয়েছে। এই মেয়েগুলা, ছেলেগুলা আমাদের স্টুডেন্ট ছিল। তো আমরা একটা প্রাউড ফিল করি আমাদের ভিতরে, এবং এই বাচ্চাগুলাকে বা এই স্টুডেন্টগুলা তোমরা যারা আমাদের কাছে পড়েছো, আমরাও তোমাদেরকে নিয়ে ইন্টারমিডিয়েটটা শুরু করতে চাই। তো এই যে সাইকেল 1-এ আমরা কি করব? আমরা চেষ্টা করব যে কোর্স ফি যেটা আছে আমাদের, এই কোর্স ফিটা আমরা ন্যূনতম একটা কোর্স ফি দিয়েছি পার সাবজেক্ট পার সাইকেল 1020 টাকা। এটা হচ্ছে ট্রানজেকশন ফি, মূলত 1000 টাকা। 1000 টাকায় 3 মাস বা 4 মাসের একটা কোর্স আমরা করাচ্ছি। এইটার একটা 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 ছোট্ট অনারিয়াম ওই স্টুডেন্টটাকে আমরা দিতে চাই, কারণ এটা প্রমাণিত হয়েছে যে তারা লেখাপড়া ভালো করে। তোমরাও যারা লেখাপড়া ভালো করতে চাও, ইন্টারমিডিয়েটের লাইফটাকে একটু গুছায় চলতে চাও, তারা ওয়েলকাম। এখন আসি, তো এটা গেল আমার হচ্ছে মোটামুটি ভাবে একটা ডিসকাশন। এটা আমি এখানে তোমাদের সামনে ওইরকম ভাবে প্রেজেন্ট করতে চাইনি, কিন্তু শুরুর দিকে এটা আমাদের টার্গেট ছিল যে আমি তোমাদেরকে একটু জাস্ট জানাই দিই। তো এই যে একটা টপিক না, কোষ, এটা নিয়ে কথা বললে আজকের রাত শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের তো আসলে একটা কুইজ আছে সামনে। তো কুইজে আমরা কি কি পড়বো এবং কুইজে আমাদের টার্গেট কি? তাহলে আমার এখানে ইনফরমেশন লাগবে। তো তুমি যখন কোষ নিয়ে একটু লেখাপড়া করবা, আমি আমার স্লাইডে এমন কিছু জিনিস রাখছি, ইনফরমেশন, কিছু এমন ইনফরমেশন যে ইনফরমেশন গুলা বিভিন্ন নেমোনিকে আছে, বিভিন্ন বইয়ে আছে, সহায়ক বইয়ে আছে। কিছু ইনফরমেশন নিয়েছি যেগুলা বইয়ে আছে। এরপর এমন কিছু ডেটা তোমাদেরকে আমি দিব, যেই ডেটাগুলা পড়লে তোমাদের কাছে জিনিসটাকে একটা তথ্যর মতো মনে হবে, যে একটা ডেটা, আমাকে এটা মনে রাখতে হবে। সো আমি এরকম কিছু ডেটা এখানে রেখে দিছি, যেই ডেটাগুলা আমি তোমাদের কাছে পড়াবো। তো যখন আমি এগুলো তোমাদের পড়াবো, তোমাদের কাছে একটা আইডিয়া হবে যে এই লেখাপড়া আছে ইন্টারমিডিয়েটে, এই লেখাপড়াগুলো ইন্টারমিডিয়েটে আছে, এবং এদের এখানে অনেক কথা না, তুমি দেখবা যেগুলো অর্ধেক তুমি জানো, কারণ এসএসসি তে তোমরা পড়ে আসছো। ইভেন এসএসসি তে থাকতেও তোমরা ইন্টারমিডিয়েটের কিছু লেখাপড়া করেছো বলে আমার বিশ্বাস। তো এই ধরনের কিছু ইনফরমেশন এখানে আছে।
126টা ইনফরমেশন আছে। তো 126টা ইনফরমেশন যদি আমি অর্ধেক মিনিট করে পড়াই তাতেও মোটামুটি 70 মিনিট লাগবে, কিন্তু আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি তোমাদেরকে একদম এইটা ব্যাখ্যা করতে যে তোমাদের সামনের সামনের যে জীবনটা সেখানে তোমরা এটা পড়বা, কোষ পড়বা। তো তোমার কি কি পড়া লাগবে? 1 নাম্বার, তোমাকে পড়া লাগবে যে এই চ্যাপ্টারে যখন তুমি শুরু করবা তখন তোমার কোষের ইতিহাস বোঝা লাগবে। ইতিহাস, তো কোষের ইতিহাসে অনেক বিজ্ঞানীর গল্প আছে, অনেক বিজ্ঞানী। আমি তোমাদেরকে একটা পুরো ইতিহাসের চার্ট দেখাবো আজকে। আমি 1 ঘন্টা ক্লাস নেব এখন থেকে, 1 ঘন্টা ইতিহাসের চার্ট দেখাবো যে কোন সালে কোন বিজ্ঞানী কোষ নিয়ে কতগুলা কাজ করছে, এর মধ্যে তোমার কতটুকু অংশ জানা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে কোষের ইতিহাস। ইতিহাসের পরে তোমাকে একটু কোষের প্রকারভেদ বুঝতে হবে। কি ভেদ? প্রকারভেদ। কোষের প্রকারভেদ বুঝতে হবে, টাইপস অফ সেল। এগুলো তোমরা ছোটবেলায় পড়ছো, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, প্রকৃত কোষ, আদি কোষ, দেহ কোষ, জনন কোষ, পড়ছো না? এই শব্দ তোমাদের মাথায় আছে। এখন ফিল করতে হবে, জিনিসটাকে লিংক করতে হবে যে তুমি একাডেমিক লাইফে কতটুক পড়েছো, একাডেমিক লাইফ থেকে শুরু করে তোমার অ্যাডমিশন পর্যন্ত তুমি কতটুকু কানেক্ট করতে পারবা। যেহেতু ইন্টারমিডিয়েটে এইটা একটা মানে গুরুত্বপূর্ণ দিক, সুতরাং তোমার একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশন পর্যন্ত যে জার্নিটা একটু কম্পিটিটিভ জার্নি, তখন একটু বেশি বেশি পড়া লাগে। তারপরে কোষের প্রকারভেদ পড়ার পর তোমাদের কোষের সবচাইতে মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি পড়তে হয়? কোষ প্রাচীর। তারপরে কোষ প্রাচীর পড়ার পর কি পড়তে হয়? কোষ ঝিল্লি। তারপর কি পড়তে হয়? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পড়তে হয়। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পড়তে হয়। তারপর সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর তো কোনো শেষ নাই, মানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ, অমসৃণ, পারক্সিজম, গ্লাইকসিজম, কোষ গহ্বর, মাইক্রোটিউবিউল, সেন্ট্রিওল আছে না? এরপর ভিতরে ঢুকলে কি আছে? সেন্ট্রোজোম। মানে এগুলো তো ছোটবেলায় মনে একটু একটু করে পড়ছো, ইন্টারমিডিয়েট আইসা পড়বা ক্রোমোজোম, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, ক্রোমাটিন, হিস্টোন, প্রোটিন, তাই না? এই জিনিসগুলো সামনে আছে। তাহলে যেহেতু আমরা একটা পিসিবি কুইজের চেষ্টা করতেছি, কুইজ, তাহলে তোমাকে আমি ইন্টারমিডিয়েটের কিছু ইনফরমেশন দিব। তাহলে এইখানে তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেইটা হচ্ছে নিউক্লিয়াস। কি? নিউক্লিয়াস। তারপর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং, যেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এটা তোমরা সেই ছোট্টবেলা থেকে পড়ছো, মনে করে দেখো নিউক্লিক অ্যাসিড কি কি পড়ছো। এক, তুমি পড়ছো হইল ডিএনএ, তারপরে পড়ছো কি? আরএনএ। এক পড়ছো ডিএনএ আর এক পড়ছো আরএনএ। এখন এটা তুমি একটু হিসাব করে দেখো, ক্লাস রেকর্ডেড থাকবে। ওয়েট তামিম, মৃধা, ওয়েট। তোমাদের মধ্যে অনেক আইডি, হ্যাঁ অনেক আইডি পেন্ডিং আছে। আমরা একটু একটু করে, একটু সময় লাগতেছে। তোমরা যারা ওয়েবসাইট থেকে কিনবা, যারা তোমরা ওয়েবসাইট থেকে কোর্স পারচেজ করবা, তাদেরটা একটু তাড়াতাড়ি হয়, ফেসবুকেরটা একটু ধীরে হয়। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই মুহূর্তের যে সিস্টেমটা, সেখানে তোমাদেরকে মানে কোর্স ফি দেওয়ার পর একটু সময় লাগে। এই সময়টাতে তোমাদের বুকের ভিতরে একটা টান টান উত্তেজনা থাকে, যাহারে কখন যেন আমার গ্রুপে অ্যাপ্রুভ হয়। তোমরা একটু তোমাদের বাবা মা, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে জানা রেখো যে আমাদের একটু সময় লাগে, এই মুহূর্তে লাগতেছে, কিন্তু ইনশাল্লাহ আমরা যখন আমাদের সিস্টেমটাকে আরো ডেভেলপ করে ফেলবো তখন আর সময় লাগবে না। তোমরা যখন আমাদেরকে এখন ফোন দিচ্ছ, স্যার আমি কোর্স ফি দিয়েছি, আমার গ্রুপে কখন জয়েন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করা হবে, এরপর থেকে আমরা ফোন দিব যে হ্যাঁ তুমি কোর্সে যুক্ত হয়েছো, তোমার জন্য অসংখ্য শুভকামনা। একটু সময় আমাদের লাগবে। তোমরা যারা ওয়েবসাইট থেকে কোর্স কিনতে চাও কিনতে পারো, ওইটা একটু বেশি ইজিয়ার। আর যারা ফেসবুক থেকে কেনো,
তারা ফেসবুকের আমাদের যে বিজ্ঞপ্তি আছে প্রথমে বিকাশ নাম্বারটাতে সেন্ড মানি করে ফর্ম ফিল আপ করে গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিতে হয়। কিছুদিন আগে একটা ফ্রড ধরা পড়ছে, তো ওইটা নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং ওইটা পুলিশ কেস পর্যন্ত গেছে এবং সেটা ডিবি পুলিশ পর্যন্ত গেছে এবং ওই জায়গাটা থেকে একটা ছোট্ট একটা রিটার্নও আমরা মোটামুটি ভাবে ধরে ফেলতে পারছি। সো এই যে এই সময়টাতে কি হয়, বিকাশ যে নাম্বারগুলো আমাদের দেওয়া থাকে সেই নাম্বারগুলো একদম ফিক্সড। হ্যাঁ, ওই 3টা নাম্বারই ফিক্সড। সো তোমরা নির্দ্বিধায়, নিঃসন্দেহে, নিঃসংকোচে আমাদের যে পেজ আছে সেই পেজ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয় সেই বিজ্ঞপ্তি থেকে কোর্স কিনবা। গেল, আমি ওইটা পরে আরেকদিন আলাপ করবো, এখন আমি এখানে আসি। 6 নাম্বার, এখানে এত ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি তোমাদের বলেছি যে এখান থেকে রেপ্লিকেশন নামে একটা শব্দ আছে, রেপ্লিকেশন, তারপরে হচ্ছে ট্রান্সক্রিপশন, হ্যাঁ, তারপর হচ্ছে ট্রান্সলেশন। ইন্টারমিডিয়েটের লাইফে তোমরা যখন 26 ব্যাচকে বলতেছি, তোমরা যখন লেখাপড়া স্টার্ট করবো বা তোমরা অনেকে হয়তো করছো, এই টপিকগুলো থেকে তোমাদের আজীবন সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন আসবে এর ভিতরে। তো এখন আমি তোমাদেরকে একটা নমুনা দেখাই যে এমসিকিউর জন্য তোমার কেমন টার্গেট দরকার। হ্যাঁ, কেমন টার্গেট দরকার আমি একটা একটা করে তোমাকে দেখাই। আমি যদি তোমাকে ইতিহাসের কথা বলি, কোষের ইতিহাসের কথা বলি, একটু তাকাও। আমি এই যে স্লাইডটা বানাইছি না, এই স্লাইড তোমাদের সবাইকে দিয়ে দিব। তোমরা এই যে আমার ক্যাপশনটা আছে না উপরে, পিসিএমবি কুইজ কম্পিটিশন ক্লাস নাম্বার 1, এটার নিচে ক্লাস শেষে একটা ড্রাইভ লিঙ্ক থাকবে। এই লিঙ্ক থেকে তুমি এই ফাইল নিয়ে নিতে পারবা, কোনো সমস্যা নাই। আমি একটু করে দেখাই। সালটা হচ্ছে 1665 সাল। 1665, খেয়াল করো এই সালে কি হয়েছিল আমি লিখে রাখছি, তুমি পড়বা। এখান থেকে এমসিকিউ হবে যে উনি কোষ নামকরণ করেন, বুঝো একটু একটু করে। 1674 থেকে 1683 এমন সময় কি আবিষ্কার হয়েছে, উনি কিন্তু এই রবার্ট হুকই কিন্তু এখানে কি হয়েছে, এই যে পর্যবেক্ষণ করেন মাছের লোহিত রক্তনীকে নিউক্লিয়ার লক্ষ্য করলেন অ্যান্টনি ভন লিউয়েনহুক। কে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক। এরপর দেখো সায়েন্টিস্টদের এক একজনের অবস্থা দেখো। 1781 সাল, বিজ্ঞানীর নাম হচ্ছে ফন্টানা। কি আবিষ্কার করলেন? নিউক্লিওলাস। তুমি বলতে পারো স্যার এত কিছু মনে রাখবো? তুমি আস্তে আস্তে পারবা, ফার্স্ট ইয়ারের অথবা সেকেন্ড ইয়ারের ভাই বোনদেরকে জিজ্ঞেস করো। 1832 সালে অর্কিড গাছের মূলের কোষে প্রথম নিউক্লিয়াস লক্ষ্য করেন এবং নামকরণ করেন। 1839 সালে স্লেইডেন এবং সোয়ান, ওনারা কোষ তত্ত্বের প্রবক্তা। এই যে কোষ বানান এখানে তালক বসা আছে না, এটা আবার তোমরা আবার টেনশন করো না, ছায়া প্রকাশনীর বইয়ের মধ্যে কোষ তত্ত্ব মূর্ধন্য ষ দেয় নেই, এটা তালক বস দিয়েছে, সুতরাং তোমরা এটা নিয়ে আবার টেনশন করো না। 1839 থেকে 46, 1839 এবং 46 এই সময় পার্কিনজে এবং এইচডি মল আলাদা আলাদাভাবে কোষের ধাত্রের নামকরণ করেন প্রোটোপ্লাজম। তুমি ইন্টারমিডিয়েটে উঠলে এই শব্দটা নিয়ে আবার টেনশন করো না, ধাত্র এইটার ইংরেজি হচ্ছে ম্যাট্রিক্স। 1840 সাল বাউম্যান নিউক্লিওলাস নামকরণ করেন। তুমি বলবো স্যার আমাদের বইয়ে তো স্যার এত কিছু থাকবে না, এটা তোমাদের বইয়ের মধ্য করে বানানো হয় নাই, এখানে তোমাকে কিছু এক্সট্রা ইনফরমেশন আমি দিয়েছি যেন তুমি একটু দেখো যে এরকম এক্সট্রা ইনফরমেশন আসতে পারে তোমাদের পরীক্ষায়। এখানে কিছু কথা আছে, তুমি এক নজর আজকের ক্লাসটা শেষ করার পরে সাল মনে রাখাটা খুবই দুষ্কর। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের সাল মনে না রাখার পক্ষে, কারণ সাল মনে রাখা এটা আমার ব্রেনের জন্য খুবই প্যাথেটিক, এটা গুগল মনে রাখবে। আমি একটু সায়েন্টিস্টদের নামগুলো একটু দেখবো যে ওনারা কে কি আবিষ্কার করেছে। তোমরা যারা অতিরিক্ত মেধাবী, যারা আমার মতো সাধারণ স্টুডেন্ট না, যারা অসাধারণ স্টুডেন্ট, তারা একটু দেখবা যে এখানে আমি লিখে রাখছি ভ্যান বেনেডেন, নামটাই বেনেডেন, উনি সেন্ট্রোজোম আবিষ্কার করছে। কি? সেন্ট্রোজোম। আবার বোভেরি, থিওডর বোভেরি, উনি সেন্ট্রোজোম নামকরণ করছে। অল্টম্যান মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে। বেন্ডাও মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে।
বিজ্ঞানী গার্নিয়ার উনি প্রথম এন্ডোপ্লাজমিক জালিকা লক্ষ্য করছেন। কিন্তু তোমরা যখন গোলজি বডির কথা বলো তখন তো তোমরা বুঝোই যে এটা ক্যামিলো গোলজি আবিষ্কার করছে কত সালে? 1898 সালে। তাহলে এইখানে এই সাল মনে রাখার আমি পক্ষে না, এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, ভালো কথা। তাহলে এইখানে কোষীয় অঙ্গাণুর আবিষ্কারের একদম মানে সাল সহ লেখা আছে। এটা অতিরিক্ত মেধাবী স্টুডেন্টের জন্য, যারা একটু দেখতে চায়, আরো বেশি জানতে চায়। কিছু স্টুডেন্ট থাকে যারা বইয়ের বাইরেও জানতে চায়, তাদের জন্য এই অবস্থা। ঠিক আছে, ওকে, এখন আসি। এবার দেখো, তোমাদের জন্য কিছু ইনফরমেশন আমি এখানে রাখছি। তাকায় দেখো, তোমরা একটু জাস্ট আমার সাথে একটু উচ্চারণ করো। হ্যাঁ, উচ্চারণ করো। এই দেখো, ক্ষুদ্রতম জীবকোষ, যেই কোষটা সবচেয়ে ছোট, এরকম জীবকোষের নাম হচ্ছে পিপিএলও। এটা হচ্ছে নিউমোলাইক অর্গানিজম। উচ্চারণটা হচ্ছে নিউমোলাইক অর্গানিজম। পিপিএলও, নিউমোলাইক অর্গানিজম, এটা মনে রাখবা। এটার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। শব্দটা হচ্ছে এরকম, মাইকোপ্লাজমা। এইটা হচ্ছে ক্ষুদ্রতম কোষ। তুমি খালি একটু মনে রাখো, সামনে এই জিনিসগুলো আসতে থাকবে তোমাদের, যেহেতু আমি শুধুমাত্র 26কে কেন্দ্র করে কথা বলছি। এটা কি কোষ? বৃহত্তম জীবকোষ, বৃহত্তম। এখন বৃহত্তম জীবকোষের ক্ষেত্রে এখানে তোমরা মনে রাখবা, ওটার নাম হচ্ছে, এখানে লেখাটা আসে নাই। বৃহত্তম জীবকোষের ক্ষেত্রে চিন্তা করতে পারো নিউরন, অথবা তুমি এইটাও চিন্তা করতে পারো, উট পাখির ডিম। কিসের ডিম? উট পাখির ডিম। তোমাদের বইয়ের মধ্যে আছে। আচ্ছা, তাহলে এইখানে কিছু ইনফরমেশন আছে, যে ইনফরমেশনের আরেকটু আপডেট করে আমি তোমাদেরকে জিনিসগুলো দিব, যেন তোমরা আইডেন্টিফাই করতে পারো যে বিষয়গুলোতে কোনটাতে কি হবে। আরেকটা জিনিস, এই যে দেখো, এখানে একটা বিশাল চার্ট দেওয়া আছে, বিশাল চার্ট। ওই যে ক্ষুদ্রতম জীবকোষ, এটাকে আরেকটু ছোট করে এখানে আমি ছোট ফন্টে আসছে, পিপিএলও, নিউমোলাইক অর্গানিজম। বৃহত্তম জীবকোষ কোন পাখির? উট পাখির ডিম। আচ্ছা, বৃহত্তম উদ্ভিদ কোষ নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। একটু উচ্চারণ করো আমার সাথে, অ্যাসিটাবুলারিয়া। মানব দেহের বৃহত্তম কোষ কোনটা? ডিম্বাণু। বাবারে বাবা, 140 মাইক্রোমিটার। তুমি বুঝতে হবে, মাইক্রোমিটার মানে হচ্ছে 10⁻⁻6 মিটার। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা হচ্ছে দীর্ঘতম প্রাণীকোষ, কি নাম? নিউরন। দৈর্ঘ্য কত? 1 মিটার। নিউরন তোমরা পড়ছো না? অ্যাক্সন, ডেনড্রাইট, তারপর কোষ দেহ, এগুলো আছে। এটা হচ্ছে দীর্ঘতম প্রাণীকোষ। তো দীর্ঘতম উদ্ভিদ কোষ কোনটা? এই যে রেমি গাছের বাকলের তত্ত্ব, রেমি গাছ। তোমাদের বইয়ে এই সবগুলা নাই, আমি একটু অতিরিক্ত যারা জানতে চায় তাদের জন্য কিছু জিনিস রেখে দিছি। যেমন বৃহত্তম ব্যাকটেরিয়া, ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া, এটা তোমরা তোমাদের এইচএসসি লাইফে লাগবে না, এগুলা ছায়া প্রকাশনীর বইয়ে আছে। আচ্ছা, তারপর দেখো, এখানে কিছু এককের ব্যাখ্যা দেওয়া আছে। যখন তোমরা ছোট বড় একক গুলাকে আইডেন্টিফাই করতে চাও বা তোমাদের সামনে আসে, তখন তোমরা কি ফিল করে? যে মিলিমিটার। তো মিলিমিটারকে যে আমরা ছোট হাতের দিয়ে প্রকাশ করি, এতে আমার কোনো সন্দেহ নাই। কাহিনীটা হচ্ছে 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। কিন্তু যখন মাইক্রোমিটার আসে, তখন একটা সাইন আসে, মাইক্রোমিটার, ছোট। তাহলে সেটা হচ্ছে 1000 ইন্টু 1000 ভাগ, মানে হচ্ছে 1/1000 ইন্টু 1000, মানে এটা হচ্ছে 10⁻⁻6 মিটার। এটা মোটামুটি ভাবে ওই যে মানুষের আরবিসি বলতে কি বোঝায়? আরবিসি বলতে বোঝায় রেড ব্লাড সেল। গেল। ন্যানোমিটার, তো ন্যানোমিটার বলতে আমরা ছোট হাতের এন আর ছোট হাতের এম, স্মল এন বুঝি, এবং আমরা জানি
যে ন্যানোমিটার মানে হচ্ছে 3টা 1000 দিয়ে গুণ হবে, 3টা 1000 দিয়ে গুণ, তার মানে কয়টা শূন্য? 9টা। তাহলে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এত, তো দ্যাট ইজ 10⁻⁻৯। আর অ্যাংস্ট্রম, এটা তোমরা ডিএনএ হিসাব করার সময় পাবা, অ্যাংস্ট্রমকে এ নট দিয়ে প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁻10। তো যখন তোমরা কোষ পর্দার পুরুত্ব হিসাব করবা তখন এটা আসবে 75 অ্যাংস্ট্রম। তোমার মাথায় রাখতে হবে যে ইসকা মতলব হতা হ্যায় 75 ইন্টু 10⁻⁻10 মিটার। এটা গেল মোটামুটি একক সম্পর্কে ধারণা। আমি আশা করি তোমরা এই জিনিসগুলো জানো। তো এখন তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, তোমাদের এসএসসি তে তোমরা যে ধরনের বায়োলজি পড়ে আসছো, এখানে আসলে এই ধরনের বায়োলজি না, আর অনেক স্ট্যান্ডার্ড একটা বায়োলজি পড়তে হবে। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, কত ধরনের কোষ আছে। তোমরা কোষ চিন্তা করলে মনের মধ্যে এরকমের একটা চেহারা নিয়ে আসো, তাই না? আনার পরে বলো যে এই যে বাইরে একটা থাকে, এই মামুর বেটার নাম হচ্ছে কি? এই মামুর বেটার নাম হচ্ছে কোষ প্রাচীর। এটা তোমরা বলো না, এটা কোষ প্রাচীর। কিন্তু সব কোষ তো একরকম নাও হতে পারে। তুমি এখন শিখবা যে লোহিত রক্তকণিকা মামুর বেটা হচ্ছে গোলাকার। ও গোলাকার না, অ্যাকচুয়ালি দ্বি-অবতল। দ্বি-অবতল। গোলাকার বললে শ্বেত রক্তকণিকাকে বলতে পারো। কিন্তু ডিমের মতো কোষ আছে, ডিম, ওভাল শেপড, এটাকে বলা হয় ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস। এখন কথা হচ্ছে ক্লামাইডোমোনাস, তো এখন কথা হচ্ছে এই যে ক্লামাইডোমোনাস, এটা যে ডিমের মতো, এখান থেকে আমি এমসিকিউ করব। কারণ তোমরা যারা আমাদের এই লাইভ ক্লাসটাতে আসো, তো তোমাদের এই লাইভ ক্লাসের উদ্দেশ্যটা কি? কারণ আমরা একটা কুইজ কম্পিটিশন করছি, সেই কুইজ কম্পিটিশনের প্রশ্নগুলা এই স্লাইড থেকে হবে। এই জন্য আমরা বিষয়টাকে এইভাবে নিয়ে আসছি, কারণ আমরা তো এখানে পড়াচ্ছি না, আমি এখানে দেখাচ্ছি, কিছু ইনফরমেশন দিচ্ছি যেগুলো সামনে তোমার কাছে আসবে, তখন তুমি এখান থেকে মেমোরাইজ করতে পারবা বুঝে বুঝে। তাই এই ইনফরমেশন গুলা তোমার জন্য লাগবে, তা আমি এখান থেকে কুইজ করব। আচ্ছা, এবার আসি। দেখো, তারপর দেখো তুমি, চ্যাপ্টা ধরনের কোষ হচ্ছে ডায়াটম। তারপর ঘনক্ষেত্রাকার এরকমের একটা কোষ হচ্ছে এই যে কলাকোষ, ঘনকাকার কলাকোষ। কেমন ধরনের দেখো, যকৃতের কোষ। তুমি যদি মানুষের লিভারের কোষের সাইজ দেখো, এটা দেখলে মনে হবে বেঞ্জিনের মতো ষড়ভুজাকার। তো তোমার মাথায় সবসময় কোষের এরকমের একটা ফিগার আসলে হবে না, তো চিন্তা করতে হবে কোষের আরো ভ্যারাইটিস আছে। তখন তুমি চিন্তা করবে এই যে যকৃত কোষ, যেটাকে আমরা ইংলিশে কি বলছি, হেপাটিক সেল। হেপাটিক সেল এটা কি? ষড়ভুজাকার, ছয় কোণাকার, ষড়ভুজাকার। তারপর তুমি দেখো মাকু আকৃতির কোষ। আমি এমসিকিউতে যখন প্রশ্ন করব তখন এমনও প্রশ্ন হবে যে নিচের কোনটি মাকু আকৃতির কোষ? অ্যান্সার হচ্ছে মসৃণ পেশি কোষ। তোমরা পড়ছো না? পড়ছিল? একটু মনে করে দেখো, অমসৃণ পেশি, মসৃণ পেশি, হৃৎপেশি। তারপরে শাখাযুক্ত কোষ, কোষের মধ্যে আবার শাখা আছে, এগুলো হচ্ছে হাড্ডির কোষ। তোমরা যখন ছবি আঁকাবা, যখন তোমরা হাড্ডি গুড্ডি করবা, অস্থি পড়বা, তখন তোমরা দেখবে এই ধরনের কোষ আছে, কোষের মধ্যে শাখা আছে, ব্রাঞ্চড সেল। এইটা হচ্ছে গিয়ে শাখাযুক্ত কোষ, এটাকে বলা হয় অস্টিও। শব্দটা হচ্ছে অস্টিওসাইট। কি নাম? অস্টিওসাইট। স্নায়ুকোষ, দীর্ঘ প্রবর্ধন যুক্ত, প্রবর্ধন মানে কি? লম্বা। এই যে দীর্ঘ প্রবর্ধন যুক্ত যে কোষটা, এটার নাম স্নায়ুকোষ। এটাকে বলা হয় নার্ভ সেল। এটাকে বলা হয় নার্ভ সেল। এটাকে নার্ভ সেল বলা হয়। এটা কি? প্যারামেশিয়াম। তো প্যারামেশিয়াম হচ্ছে চপ্পল আকৃতি, চপ্র মানে স্যান্ডেল,
এই চপ্পল শব্দটা কিন্তু একটু অন্যরকম শব্দ, স্যান্ডেলের মতো। আমাদের যে ফুটপ্রিন্ট আছে না, পা, ফুটপ্রিন্ট, পা দেখতে যেরকম, এরকমের একটা সাইজ হবে, এরকম দেখতে, পায়ের মতো চপ্পল আকৃতির তন্তু কোষ আছে। এগুলো হচ্ছে বিভিন্ন আকৃতির কোষ। তুমি বলতে পারো যে স্যার এটা আমার একাডেমিক লাইফে কতটুকু ইম্পর্টেন্ট? খুব কম ইম্পর্টেন্ট, কিন্তু তারপর আমি এটার পিছনে 5 থেকে 7 মিনিট টাইম দিছি। এরপর থেকে কি যে ইনফরমেশন আমি তোমাদের দিচ্ছি, এই স্লাইডটা দেখলে তোমরা বুঝবা। আচ্ছা, এখন তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেখাচ্ছি যেগুলো তোমাদের জন্য অ্যাকচুয়ালি লাগবে। যেমন আমি তোমাদের কিছু ইনফরমেশন দিই এক এক করে, হ্যাঁ, একদম শুরুতে। দেখি তোমরা কয়টা মনে রাখতে পারো। একটু আগে তুমি পড়েছ মানুষের নিউরন, এটা সবচেয়ে লম্বা কোষ মানুষের বডিতে। আচ্ছা, এর দৈর্ঘ্য কত? 1.37 মিটার। মনে থাকবে, মানুষের কোষের আবিষ্কারক হচ্ছে কে? রবার্ট হুক। মনে থাকবে। আচ্ছা, উদ্ভিদ কোষে তো অনেক কিছু থাকে। কি কি থাকে ইম্পর্টেন্ট? উদ্ভিদ কোষে থাকে হচ্ছে, সবার আগে মনে রাখবা, উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর। কি প্রাচীর? কোষ প্রাচীর। তারপর থাকে হচ্ছে প্লাস্টিড, তারপর থাকে হচ্ছে প্লাস্টিড। এরপরে কোষ প্রাচীর থাকে, প্লাস্টিড থাকে, আরেকটা জিনিস থাকে, একটু মনে করে দেখো তো। একটা বড় কোষ গহ্বর, এটা তোমরা ছোটবেলায় পড়ছো। এটাকে কি বলা হয়? বড় বড় কোষ গহ্বর। তাহলে থাকে নাকি? থাকে নাকি? এটার নাম কি? সেন্ট্রোসোম। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মনেরা রাজ্যের সব জীব কেমন? আদিকোষী। তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠতেছো, তুমি মনে মনে এটা চিন্তা করে রাখছো আদিকোষ মানে সুগঠিত নিউক্লিয়াস নাই, এবং এটার মধ্যে যে রাইবোজোমটা আছে এটা হচ্ছে 70S রাইবোজোম, 70S রাইবোজোম। এটা তুমি চিন্তা করছো। তারপর তুমি কোষ প্রাচীর নিয়ে চিন্তা করলা। কোষ প্রাচীর নিয়ে কি চিন্তা করলা? এইটা হচ্ছে গিয়ে সেল ওয়াল। তাহলে এই যে কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের কেমন বৈশিষ্ট্য? অনন্য বৈশিষ্ট্য। দুইটা পাশাপাশি কোষ প্রাচীরের মধ্যে যে একটা ছিদ্র থাকে, ছিদ্র, এটার নাম কি? প্লাজমোডেসমাটা। তুমি এবার মনে করতে পারবা তুমি এটা পড়ছো কোথায়? এসএসসি লাইফে। কয়দিন আগেই পড়ছো, মনে করে দেখো, এটার নাম প্লাজমোডেসমাটা। এখানে তোমার বইয়ে কি লেখা আছে? তোমার বইয়ে লেখা আছে সূক্ষ্ম আণুবীক্ষণিক, সূক্ষ্ম আণুবীক্ষণিক নালী। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। কোথায় পড়ছো? তুমি চিন্তা করে দেখো, ছোটবেলায় পড়ছো এগুলা। সেলুলোজ, কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। ইন্টারমিডিয়েট আইসা আরেকটু বেশি পড়বা যে এটা কত পার্সেন্ট? 40%। আস্তে আস্তে মধ্য পর্দা, ছোটবেলায় এককালে পড়ছিলা, অধিক পরিমাণে কি অ্যাসিড থাকে? পেকটিক অ্যাসিড থাকে। তুমি জীবনভর এর আগে এসএসসি লাইফে পড়েছো অক্সালিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, পারক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলোর নাম পড়ে আসছো। এখানে এসে আরেকটা জিনিস পড়বো, এটার নাম হলো পেকটিক অ্যাসিড। কি অ্যাসিড? পেকটিক। একটু মনে রাখবা, পেকটিক অ্যাসিড। তারপর কোষ প্রাচীরের ক্ষুদ্রতম, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? এটার নাম হচ্ছে মাইসেলি। তো স্যার আমি এই যে হুট করে একটা মাইসেলি ঢুকাই দিলাম, আজকে তোমরা হঠাৎ করে কেউ যদি নতুন এসে থাকো, চিন্তা করবো স্যার এগুলা কোত্থেকে কি বলতেছে। এই শব্দটাকে তোমাকে বলে রাখতেছি। আমি তো একাডেমিক সাইকেল শুরু করি নাই। একাডেমিক সাইকেল শুরু করলে এই ক্লাসটা, এই চ্যাপ্টারটা 12টা ক্লাস লাগবে শেষ করতে। আমি তো সেই ধারাবাহিক প্রক্রিয়া নেই। আমি আছি পিসিএমবির কুইজ নিয়ে। তো কুইজের মধ্যে কিছু ইনফরমেশন থাকবে যেগুলো এসএসসি এবং এইচএসসি কে লিঙ্ক করতে পারে, এবং এই কারণে এই ডেটটা এরকম, যেন তুমি আজকে রাতে পড়তে পারো। কারণ কুইজ হবে 5 তারিখ। প্রোটোপ্লাস্ট। এখন প্রোটোপ্লাস্ট বলতে বোঝায় যাবতীয় সজীব উপাদান সব। কি কি এর মধ্যে আছে? হচ্ছে প্রোটোপ্লাজম। শব্দটা হচ্ছে প্রোটো
কি প্লাজম, প্রোটোপ্লাজম। তারপরে এই প্রোটোপ্লাস্টের মধ্যেই থাকবে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তারপরে থাকবে হচ্ছে সাইটোপ্লাজম। কি থাকবে? সাইটোপ্লাজম থাকলো। আচ্ছা, এবার প্লাজমা মেমব্রেনে আসি। কি ঝিল্লি? কোষ ঝিল্লি। তুমি এটা মাথায় রাখো, বায়োলজিতে তুমি যখন পড়বা মেমব্রেন, এইটার মানে হচ্ছে ঝিল্লি। ঝিল্লির কিছু কথাবার্তা এখানে দিছি, যতটা তোমার মনে থাকে, যেই ইনফরমেশনটা তোমার মনে থাকে এটাই তুমি চেষ্টা করবা যে এটা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। তো তুমি যখন ইন্টারে উঠবা, তুমি এটা মাথায় রাখবা যে যখন তুমি লিপোপ্রোটিন করবা তখন চিন্তা করবা এটা হচ্ছে লিপিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত। লিপিড আর প্রোটিন, এই দুটাকে একসাথে করলে আমি কি পাবো? লিপোপ্রোটিন। ইন্টারমিডিয়েটের সবচাইতে দামি পড়া, মানে শুরুর দিকে যেটা লাগবে, ফ্লুইড মোজাইক মডেল। আহা, এইটার চিত্র তোমরা শিখবা ইন্টারে উঠা, এটার চিত্র শিখবা। ফ্লুইড মোজাইক মডেল, হ্যাঁ, এটা স্পেশালি কুইজের জন্য একসাথে পরীক্ষা হবে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলে একসাথে পরীক্ষা হবে। ওকে, উম্মে মুনমুন আড়ি থেকে, স্যার ঈদের পর এইচএসসিপি সাইকেল ভর্তি হয়ে যাবে অফলাইনে? অবশ্যই যাবে। আমাদের অফলাইনের চিত্র মাস্ট শেখা লাগবে। অফলাইনের তো স্টুডেন্ট, আমাদের তো অফলাইনে আমরা আসলে ফিরায় দেই না কখনো, বা ফিরায় দেওয়ার মতো পরিস্থিতি হয় নাই। তো আমরা চেষ্টা করি যে সকল স্টুডেন্ট অফলাইনে সিরিয়াসলি আইসা পড়তে পারবে এরা আইসা পড়বে। অফলাইনের ভর্তি কখনো ক্লোজ হয় না, চলমান থাকে। সাইফুল আলম আড়ি থেকে, প্রথম সাইকেল কিনছি, কুইজে যদি প্রথম হই পুরস্কার তোকে 2 কেজি মিষ্টি খাওয়াবো। সাইফুল আলম, 2 কেজি। স্যার কুইজে কোয়েশ্চেন থাকবে 40টা, ঠিক আছে? 40টা প্রশ্ন থাকবে, এখান থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হবে। তারপর দেখ কিছু ইনফরমেশন। কি এটা? সাইটোপ্লাজম। তো শব্দটা হচ্ছে এরকম, সাইটোপ্লাজম। সাইটো শব্দের মানে কি? কোষ। সাইটো এই শব্দটার মানে হচ্ছে সেল, তার সাথে যখন আমি প্লাজম অ্যাড করি এটার মানে দানা। প্লাজম এই শব্দটার মানে হচ্ছে দানা, সাইটো মানে কোষ, কোষের দানা। আচ্ছা, সাইটোপ্লাজমের মধ্যে অঙ্গাণু নড়াচড়া করে কোন প্রক্রিয়ায়? সাইক্লোসিস। ইন্টারমিডিয়েটের অনেক অনেক দামি শব্দ এগুলো। সাইক্লোসিস, এই যে সাইক্লোসিস, সাইক্লোসিস, এই সাইক্লোসিস মানে হচ্ছে আবর্তন, চলাচল করা। সব কিছু দিয়ে রাখছি যতটুকু তোদের পড়া সম্ভব। কোষ গহ্বরে, কোষ গহ্বর, কোষের অভ্যন্তরে কি রক্ষা করে? পিএইচ রক্ষা করে। এরপরে একটা দামি জিনিস, এই যে মামুর বেটা, রাইবোজোম। রাইবোজোম এটা পড়াবো। এটা কেমন? এটা হচ্ছে ইউনিভার্সাল অর্গানেলস। ইউনিভার্সাল শব্দটা কি? ইউনিভার্সাল, ইউনিভার্সাল অর্গানেলিস। কেন? এটা সবার মধ্যে থাকবে, সব জায়গায় আছে, কারণ প্রত্যেকটা জীবিত কোষের বাইচা থাকতে প্রোটিন লাগবে। প্রোটিন কি লাগবে? প্রোটিন। এই যে রাইবোসোম, এই জিনিসটা প্রোটিন ফ্যাক্টরি হিসাবে আমাদের কাছে কয়দিন পরে আসবে। কি ফ্যাক্টরি? প্রোটিন ফ্যাক্টরি। কারণ এখানে প্রোটিন সিনথেসাইজ হয়। কার নাম, কে আবিষ্কার করছে, কোথায় পাওয়া যাবে আমি দিয়ে রাখছি। ইটস আপ টু ইউ। তুমি এটাকে এক নজর দেখবা। তোমরা যারা কুইজে আসতে চাও, কুইজ তোমরা দিতে চাও, তোমাদের জন্য এই ইনফরমেশন গুলো এক নজর দেখার জন্য। কারণ বোটানিতে একটা চ্যাপ্টার হচ্ছে কোষ ও এর গঠন। ওই অধ্যায়টা পুরাটা পড়ার পর, বোঝার পরে এটা তোমার কাছে মনে হবে ওকে, নাও আই ক্যান ডু দ্যাট, আমি এটা পারবো। কিন্তু তার আগে না। এখানে তাকাও, এটার নাম কি বডি? গলগি বডি। অনেকে গলগি বলে, আবার কেউ কেউ চাইলে গলজি বলতে পারে। তাহলে এইটা হচ্ছে গলজি, গলজি বডি, গলজি বডি।
ক্যামিলো গোলগি শব্দটা শব্দটা ক্যামিলো ক্যামিলো গলগি, তাই না? গলজি বডি এই যে কি তৈরি করে, লাইসোসোম তৈরি করে। এখন আমি তো তোমাকে এটা পড়াই নেই, আমি তোমাকে লাস্ট লাইনটা বলতেছি যে গলজি বডি কি তৈরি করে, লাইসোসোম। তুমি একটু মনে রাখবা। শুক্রাণুর অ্যাক্রোসোম তৈরি করে। এখন তোমার মনে চিন্তা হইলো হঠাৎ করে অ্যাক্রোসোম কোত্থেকে আসলো? ওই যে একাডেমিক সাইকেলে আমরা যখন ধারাবাহিক ভাবে পড়াইতে থাকবো তখন তুমি ফিল করো, ও আচ্ছা এটা এইখানে হবে, এটা এরকম। গলজি বডিকে কি বলে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার? উদ্ভিদ কোষের। এইটাকে বলা হয় উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। উদ্ভিদ কোষের কি ফ্যাক্টরি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আমি একটু আদর করে সিএইচও ফ্যাক্টরি লিখি, ফ্যাক্টরি, সিএইচও ফ্যাক্টরি। ওকে, ফাইন ফাইন। আচ্ছা, এই যে তোমরা গলজি বডির নাম শিখেছ, এই গলজি বডির আরো অনেকগুলো নাম আছে। দেখো, এটার নাম হলো গলজি অ্যাপারেটাস। আবার এই যে ডিপটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, এগুলাও নাম গলজি বডির অপর নাম। গলজি বডির অপর নাম, এগুলো হচ্ছে অপর নাম, আরেকটা নাম, গলজি বডির আরেকটা নাম। তারপর দেখো এটার নাম কি? এটার নাম লাইসোসোম। শব্দটা কি? শব্দটা হচ্ছে লাইসোসোম, লাইসোসোম। তোমরা এটা পড়ছো এসএসসি লাইফে। ইমাজিন। ওকে, ফাইন। রেকর্ডেড থাকবে, রেকর্ডেড না, সিগন্যাল লস্ট হয় নাই। আরিফা, আরিফা শেফা, তুই আর হচ্ছে ইউষা একটু আমার সাথে কথা বলিস তো। জান্নাত ইউষা, আরিফা, জিম, ইরা আক্তার আইডি থেকে পারফেক্টলি ওকে। নেট যায় না, নেট ঠিক আছে। ঠিক আছে, কানেকশন ওকে, নো প্রবলেম, সব ঠিকঠাক আছে। আচ্ছা, হ্যাঁ সিগন্যাল গেছিল, আমি মনে হয় টের পাইছি, একটু টের পাইছি সিগন্যাল যে গেছিল। নাইম, জাগরণ ব্যাচ থেকে, থ্যাংক ইউ। গেল। এরপর কিছু ইনফরমেশন আছে, এটা একটু তোদেরকে জাস্ট পড়ার জন্য আমি বললাম। লাইসোসোম, এই যে একটা শব্দ আজীবন সামনে আসতে থাকবে, মানে আজীবন বলতে মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগ পর্যন্ত, সেটা হচ্ছে এটাকে বলা হয় আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা। আচ্ছা ঠিক আছে, কোষের পাকস্থলী হিসাবে কাকে বলা হয়? লাইসোসোমকে। কি হিসাবে? কোষের পাকস্থলী, কোষের পাকস্থলী। আমি এখান থেকে এমসিকিউ করব, তো তোমরা এই লাইনগুলো যদি ফলো করো তাহলে কিছুটা আইডিয়া হয়ে যাবে। তোমরা ইন্টারমিডিয়েটে যে উঠছো, উঠছো তো অবশ্যই, রেজাল্ট যেহেতু দিয়ে দিছে, এখন 16 দিন পরে হচ্ছে ঈদুল আজহা। তোমাদের ভিতরে কতটুকু প্রেরণার জায়গা তৈরি হয়েছে আমি জানি না, বাট এই জিনিসগুলো তোমাদের সামনে আসবে। যত দ্রুত সম্ভব তোমাদের লেখাপড়া শুরু করে দেওয়াটা জ্ঞানের কাজ হবে। লেখাপড়া শুরু করে দেওয়াটা উচিত হবে, উচিত হবে। এই ফ্যাক্টরিতে চাকরি করতে পারবা না। শোনো, তোমরা খালি চাকরির কথা চিন্তা করো না। এমডিওভি সাইকেল 1 চলবে অন্তত পক্ষে 3.5 থেকে 4 মাস। আর সবাই যদি চাকরি করে তাহলে চাকরি দিবে কে? চাকরির পিছনে ছোটা আমাদের সমাজ শিখাইছে, এটা একটা খুব মানে দুর্ভাগ্যজনক একটা সত্য। চাকরির পেছনে ছোটার চাইতে নিজের একটা নিজের একটা সৃষ্টি, নিজের একটা কর্মক্ষেত্র, নিজের একটা আইডিয়া, নিজের একটা ব্যবসা। ব্যবসা তো হালাল। মানুষ যে বলে ব্যবসায়ী, ব্যবসা তো হালাল। হালাল না? অবশ্যই হালাল, ব্যবসা হালাল। এবং এইটা স্পষ্ট করে লেখা আছে যে যে সঠিকভাবে ব্যবসাটা করতে পারবে, সততার সাথে ব্যবসা করতে পারবে, কি যেন একটা লাইন আমি একদম স্পষ্ট জানি না, যে এরকম হবে যে শহীদদের সাথে তার আখেরাতের একটা মর্যাদাপূর্ণ স্থান সে লাভ করবে। তো এখনকার এডটেকের দুনিয়ায় কেমন যেন একটা ব্যবসায়ী বলে দেয়, আরে আজব ব্যাপার।
যারা এসব বলে ওদের ঘরের খাবার যে কোন ব্যবসা দিয়ে আসে এটা তো জানে না, কারণ ফেসবুকে তো চাইলেই লেখা যায়। তো তোমরা চাকরি করবা ঠিক আছে, কিন্তু যারা চাকরি করবা চিন্তা করো, তাদের চাইতে 100 গুণ বেশি রেসপেক্টেড আমার কাছে যে চিন্তা করে যে আমি চাকরি দিব, এবং যে অ্যাকচুয়ালি সেটা পারবে। শুধু বললেই হবে না, এটার মধ্যে রিস্ক আছে, ম্যানেজমেন্ট আছে, এটার মধ্যে চালাক চতুর হইতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট করতে জানতে হবে, অনেক কিছু। হ্যাঁ, এগুলো তো জীবনে লাগবে, পরে কিন্তু তার চাইতেও বেশি লাগবে এটা। এই জন্য মাঝে মাঝে আমি একটু বলি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছোটবেলায় পড়ছো না? এই লাইন থেকে কুইজ হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের? 2 ধরনের। একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কখন সেটা অমসৃণ হবে? অমসৃণ বানানটা ভুল আছে এখানে। এটা হবে অমসৃণ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকে? রাইবোজোম বিন্যস্ত থাকে। কি থাকে? রাইবোজোম বিন্যস্ত থাকে। তারপর একটা শব্দ দেখো, এটার নাম মাইটোকন্ড্রিয়া। আমি 100 ভাগ শিওর তোমরা এটা জানো, যে এই জিনিসটাকে জানে না তোমাদের মধ্যে কেউ নাই। এটার নাম কি? মাইটোকন্ড্রিয়া। স্যার এগুলো তো পড়ছি, তুমি এইটা দেখো যে তুমি এগুলো পড়ছো কিনা। আমার মনে হয় না যে এটা তুমি পড়ছো। এইচএসসি 26 ব্যাচের এই লাইন পড়ার কথা না স্বাভাবিকভাবে। অস্বাভাবিকতার তো কোনো লিমিট নেই, হইতে পারে কেউ কেউ পড়তেও পারে। কোন কোষে মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি থাকে? যকৃত কোষে। আচ্ছা, ভালো কথা। কয়টা মাইটোকন্ড্রিয়া থাকতে পারে? 1000। ইমাজিন করো, কত? 1000 মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার আরেক নাম থাকতে পারে, এটা ভাবছিলা? ভাবো নাই। ভাইবা থাকলে তো তুমি এক্সট্রা অর্ডিনারি, আর না ভাবে থাকলে দেখো, এটার নাম হচ্ছে বায়োপ্লাস্ট ফিলা সার্কোসোম। এগুলো হচ্ছে আরেক নাম মাইটোকন্ড্রিয়ার। মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম কত ধরনের? 70S। তুমি এখন আবার চিৎকার করো না, স্যার এস মানে কি? এই এস, এই শব্দটার মানে হচ্ছে, এস এই শব্দটার মানে হচ্ছে ভেদভার্গ। কি? ভেদভার্গ। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াকে এন্ডোসিম্বায়ন্ট হিসাবে গণ্য করা হয়। তুমি এখন তোমার মাথাটা ঘুরে যাবে, স্যার এটা কি বললেন? এই শব্দ কোত্থেকে নিয়ে আসলেন? एंडोसिम्बायोंट का मतलब क्या होता है? এটা এই চ্যাপ্টারের শুরুতে আছে, যে কোষের সৃষ্টির সময় একটা নিউক্লিয়াস যুক্ত একটা কণিকা মানে কোষ, এটার ভিতরে বায়বীয় এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ঢুকে কালের পরিক্রমায় প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া হয়ে গেছিল। তখন এটাকে এন্ডোসিম্বায়োসিস বলে। তো সেইখান থেকে এই শব্দটা এখানে আসছে। এটার নাম হইল এন্ডো, আরেকটা হচ্ছে সিমবায়ন্ট। শব্দটা একটু মাথায় রাখো, সিমবায়ন্ট। এন্ডো মানে হচ্ছে ভিতরে, এন্ডো এই শব্দটার মানে ভেতরে, আর সিমবায়ন্ট মানে মিলেমিশে বসবাসকারী। এটাকে বলা হয় মিলেমিশে, একদম ভাঙাচুরা সোজা বাংলায় এইটার নাম হচ্ছে মিলেমিশে বসবাসকারী মাইটোকন্ড্রিয়া। গেল? আচ্ছা, এরপর এটার দিকে তাকাও, কত কথা, অনেক কথা, তোমার যতটা মনে থাকে। এটা একটা জাস্ট চ্যালেঞ্জ। স্যার এটার নাম তো প্লাস্টিড, ছোটবেলায় তো পড়ে আসছি। প্লাস্টিড হইল সূর্যের কণিকা, মানে সূর্যের যে আলো, সে আলোটা থেকে যে তরঙ্গটা আসে, সেই তরঙ্গটা তো একটা শক্তি আকারে আসে, ওইটাকে আমরা ফোটন বলি। তো ওইটাকে ব্যবহার করে গাছের মধ্যে সবুজ মানে খাদ্য, মানে সবুজ অংশটাতে ক্লোরোফিলে খাদ্য তৈরি হয়। কিভাবে স্যার? গ্লুকোজ উৎপন্ন হয়। কেমনে? বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর মাটি থেকে পানি বিক্রিয়া করে এই গ্লুকোজটা উৎপন্ন হচ্ছে। এটা আমরা পড়ছি না? পড়ছি। তো এখন আইসা 5 তারিখে পেজে দিব, পেজে দিব। আচ্ছা, একজন লিখছে স্যার আমি এইচএসসি 28। আহা, সমস্যা নেই তো, এইচএসসি 82 হইলেও সমস্যা নেই। তোমাদের মধ্যে কেউ যদি এইচএসসি 82 থাকো তাইলে আসতে পারো, নো প্রবলেম। থ্যাংক ইউ এমডি তাহমিদ হোসেন। ওকে স্যার, প্র্যাকটিক্যাল কাজ করলে কি বেশি সমস্যা হবে আমাদের?
আচ্ছা, তুমি প্র্যাকটিক্যাল ক্লাসে নবিতা নবী আইডি থেকে তুমি প্র্যাকটিক্যাল ক্লাসটা যেভাবে করতে যাচ্ছ, এটা তোমার চিন্তাটাকে আমি সাধুবাদ জানাই, কারণ বিজ্ঞান তো আসলে প্র্যাকটিক্যাল জিনিসটাতে শিখতে হবে। কিন্তু আমাদের দেশটাতে প্র্যাকটিক্যালটা শেখার জন্য যে ল্যাব ফ্যাসিলিটিস দরকার বা যে যন্ত্রগুলা দরকার, সেই যন্ত্রগুলো আসলে সবাই এফোর্ড করতে পারে না, দামি জিনিস তো। যেমন ধরো নটরডেমের ল্যাবে, হলি ক্রসের ল্যাবে বা সেন্ট জোসেফের ল্যাবে, ল্যাব বলতে ল্যাবরেটরি মানে গবেষণাগার যেখানে বলা হয়, রিসার্চ ল্যাবরেটরি না, পরীক্ষাগার। তো সেখানে বিভিন্ন ভালো মানের কলেজ যেগুলো, সেই কলেজগুলোতে ল্যাব ফ্যাসিলিটি থাকতে পারে, কারণ ওই ল্যাব বানাইতে যে পরিমাণ টাকা পয়সা লাগে, সেই টাকা পয়সার যোগান ওই বড় বড় কলেজগুলো দিতে পারে। তো তুমি যদি মানে ভালো কলেজের চান্স পাও, তাহলে সেই কলেজের ল্যাব ব্যবহার করে, যদি সেখানে ল্যাবের এমন কোনো ভালো মানের গাইডেন্স থাকে যে তোমাকে হেল্প করতে পারে, তার হেল্প নিয়ে তুমি পড়তে পারো। এছাড়া আমার মনে হয় না ও সব কলেজ এত ভালো মানের ল্যাব এফোর্ড করতে পারে না। আর স্টুডেন্টও যদি ওই ভালো মানের না হয়, কলেজও মানে আসলে কি, ভালো স্টুডেন্ট ছাড়া ভালো শিক্ষকও জমে না, ভালো শিক্ষক ছাড়া ভালো স্টুডেন্টও জমে না। জমতে দুইটাই সমান সমান হওয়া লাগে। অন্বেষা, তোদেরকে আমি পড়াবো জাগরণ ব্যাচে, টেনশন করিস না, তুই পড়তে থাক। তোরা বিজ্ঞানটা পড়তে থাক, একবারে শেষে গিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে আমি ধরবো, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে। আর এদিকে এমডি সৈকতের কি কমেন্ট আমি দেখি নাই। আরে ওকে, ঠিক আছে। শেখ সাইদ আইডি থেকে, টেনশন জীবনের ধর্ম, টেনশন থাকবে, এটাকে নিয়েই চলতে হয়। এই যে প্লাস্টিক জীবনভর, এটা তোমরা পড়ে আসছো, প্লাস্টিক। তুমি এখন এইখানে দেখো কি কি লিখছি। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিক। আচ্ছা বুঝলাম। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। প্রত্যেকটা লাইন ইনফরমেশন তুমি যতটুকু মনে রাখতে পারো। প্লাস্টিড হচ্ছে কোষের রান্নাঘর বা শক্তি রূপান্তরের অঙ্গাণু। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে কি থাকে? ক্লোরোফিল। কি থাকে? ক্লোরোফিল। গোলাকার ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? এটার নাম হচ্ছে ফাইটোফথোরা। এখানে বানানটা ভুল আছে, বানানটা কোন একটা মিস্টেক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা আমি চেঞ্জ করে দিব। ইউলোথ্রিক্স শব্দটা হচ্ছে ইউলোথ্রিক্স এর আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে। কি আকৃতির? আংটি। জীবনে এটা শুনছো এর আগে যে ক্লোরোপ্লাস্ট আবার আংটি আকৃতির হইতে পারে? পারে। এগুলো অ্যাডমিশন টেস্টের সময় পড়া লাগবে। আচ্ছা, জ্যান্থোফিলের কালার কি? হলুদ। এটা নাইলে পড়ছো। ক্লোরোফিলের কালার কি? সবুজ। আচ্ছা, ক্রোমোপ্লাস্ট মানে কি? বর্ণ, যত বর্ণ আছে। বায়োলজিতে আইসা এইটা পড়বা। এইটার নাম হচ্ছে ক্রোমা। ক্রোমা শব্দটার মানে হচ্ছে রঙিন। ক্রোমা এই শব্দটার মানে হচ্ছে রঙিন। আর ক্লোরো শব্দটা হচ্ছে, ক্লোরো এই শব্দটার মানে হইল সবুজ। বেন্ডেন, ভন বেন্ডেন কি আবিষ্কার করছে? সেন্ট্রিওল। এটা শুরুর দিকে পড়ছিলা, মনে করে দেখো, ওই যে সেন্ট্রিওল, সেন্ট্রিওল সেন্ট্রোজোম। চিত্র, বায়োলজিতে, বায়োলজিতে চিত্র হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাকে ফিগার আঁকাইতে পারতে হবে। ভালো করে চিত্র আঁকানোর দুইটা তিনটা আঙ্গুলের যে হাত, এখানে যে স্কেলটা দিয়ে, স্কেল সবসময় লাগবে না, পেন্সিল দিয়ে যে চিত্র আঁকাইতে পারার ক্ষমতা, এটা লাগবে। এই চিত্র আঁকাইতে পারার ক্ষমতা লাগবে। এই যে ফিগার আঁকাতে হবে, ফিগার আঁকাতে হবে, ফিগার আঁকাইতে হবে, লাগবে এই ফিগার আঁকানো। মাহমুদুল রাফিম, আসতে পারিস। তাহিয়া, আমি আসবো, আসবো জাগরণ ব্যাচের ক্লাসে আসবো। তোরা পড়তে থাক, পড়তে থাক, ঠিক আছে। থ্যাংক ইউ। অরিদ, অরিদ আইডি থেকে, আমার ফোন নাম্বারটা ফেসবুক পেজে একেবারে শুরুতে দেওয়া আছে, 01601929244। শাইলা রহমান সুমি আইডি থেকে অ্যাড করে নিব, শোনা, অ্যাড করে নিব, টেনশন করিস না। এই যে আমার অফিসের যারা কাজ করে, ওরা সবাই মিলে আগে ফার্স্ট এগুলা চেক করে, তারপরে আইডি অ্যাপ্রুভ করে। একটু সময় দিস, হ্যাঁ, বাবা মাকে একটু বলিস। এই যে ইনফরমেশন,
তারপর এখানে কিছু ইনফরমেশন দিছি যেটা তোমার মন চায়, কারণ কুইজে আমি একটু একটু ডেলিকেট টাইপের কোয়েশ্চেন দিব। যেমন ধরো এই যে কোষের মস্তিষ্ক কাকে বলে, ধরো এটা তোমরা সবাই পারো, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই, যে তোমরা সবাই জানো নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হচ্ছে। শুক্রাণুর কত ভাগ নিউক্লিয়াস? 90 ভাগ। শুক্রাণুর 90 ভাগ। নিউক্লিওপ্লাজমের আরেক নাম কি? ক্যারিওলিম্ফ। শব্দটা হচ্ছে ক্যারিও ক্যারিওলিম্ফ ক্যারিওলিম্ফ। ক্যারিও শব্দটার মানে হচ্ছে নিউক্লিয়াস, লিম্ফ মানে হচ্ছে তরল অংশ বা লসিকা। লিম্ফ মানে তরল অংশ বা লসিকা। এই যে এখানে ছিদ্র, ওরে বাবা রে বাবা, এই যে ছিদ্র, এই ছিদ্র যে তোমরা কত পড়বা, এ দেখো ছিদ্রের ব্যাস 9 ন্যানোমিটার। এই যে একটা লাইন আছে না, ইম্পর্টেন্ট লাইন, এটার থেকে এমসিকিউ হইতে পারে। তুমি এই ছিদ্রের ব্যাসটা কোনটা জানো? মনে করো তুমি যদি একটু সিম্পলি একটা তোমাকে নিউক্লিয়াস দেখাই, তাহলে তোমার আইডিয়া হয়ে যাবে যে জিনিসটা কেমন। হ্যাঁ, একটু দেখো বিষয়টা, 1 মিনিট। হ্যাঁ, কই জানি, একটু একটু জাস্ট এ মিনিট। তাহলে তুমি আইডিয়া করতে পারবা যে এই যে আমি ছিদ্রের কথা বলছি, এই ছিদ্রটার ব্যাস যে 9 ন্যানোমিটার, এটা যে বলছে এটা আসছে এখান থেকে। তুমি এই যে ছবিটা, এটা হলো অ্যাকচুয়ালি একটা নিউক্লিয়াসের ছবি, এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ছবি। তো এই যে একটা নিউক্লিয়াসের ছবি, এই নিউক্লিয়াসটা এরকম গোল বলের মতো, হ্যাঁ, এবং ওই যে ভিতরে যে গোল লালটা আছে এটার নাম নিউক্লিওলাস, আর এই যে এরকম যে ফাইবারের মতো আছে এটা হচ্ছে ক্রোমোজোম, আর এই যে নিচে কেকের মতো আছে এটা এন্ডোপ্লাজমিক জালিকা। ওই যে এটার ছিদ্রটা আছে না, এই যে মামুর বেটা ছিদ্রটা দেখো, ওরে আল্লাহ রে আল্লাহ, এই যে দেখছো ঢুকে গেছিলাম, ছিদ্র দিয়ে ঢুকে গেছিলাম, দেখেছিলাম না, এই যে ছিদ্রটা, এই যে এটা। এখন এটার দিক তাকালে তুমি দেখবা এখানে প্রোটিন আছে 1 2 3 4 5 6 7 8। কয়টা প্রোটিন? 8টা প্রোটিন। এবং এই 8টা প্রোটিন দিয়ে তৈরি এই যে নিউক্লিয়ার যে হোল, এই যে ব্যাস, এই ব্যাস হচ্ছে 9 ন্যানোমিটার। এই যে এটা, এই সেই ছিদ্র যার কথা এখানে বলছে। তো শুধু পড়লে হবে না, এটার সাথে আরো আনুষঙ্গিক কিছু জিনিসকে ইমাজিন করতে পারতে হবে। এইটা হচ্ছে খেলা, বুঝছো? ইমাজিন করতে পারবা হাফসা? নিউক্লিয়ার এনভেলপ মানে হচ্ছে নিউক্লিয়ার পর্দা, এনভেলপ মানে হচ্ছে কাভার, আবরণ। ঠিক আছে, আহসানুল ইসলাম আইডি থেকে আই লাভ ইউ টু। ভালোবাসা ভালো, হ্যাঁ, ভালোবাসা ভালো। আচ্ছা, এই জারিফ আল তাওসার, তোদের ব্যাচের নাম অদম্য? ইন্টারমিডিয়েটের ব্যাচ মানে অদম্য। আমরা এবার অদম্য 24 পড়াইছি, তোদের যে সিনিয়র ব্যাচ এরা অদম্য 25, আর তোরা হলি অদম্য 26। ইন্টারমিডিয়েটের ব্যাচ মানে হচ্ছে আমাদের অদম্য, এসএসসির ব্যাচ হচ্ছে দুর্বার, ক্লাস 9-এর যে নিউ কারিকুলামের ব্যাচ এটার নাম জাগরণ। হ্যাঁ, আর আমাদের একটা কমপ্লিট প্যাকেজ আছে, এটার নাম ইবিআই। আমাদের 4টা ব্যাচ, 4টা নাম, 4টা টি শার্ট। আর এটা হচ্ছে জেনারেল টি শার্ট, ব্ল্যাক টি শার্ট। ঠিক আছে, হ্যাঁ, প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, ওকে। কুমিল্লায় আসবো, পর্ণা মজুমদার আইডি থেকে কুমিল্লায় আসবো। ঠিক আছে, তুমি যে আমার কিসে খাওয়াবা? রসমালাই। কুমিল্লা একটা রসমালাই বিখ্যাত না, মাতৃভান্ডার। মানুষ কুমিল্লা বললে রসমালাই মনে করে, আমিও মনে করি। হ্যাঁ, এই যে ইনফরমেশন গুলো এখানে দেওয়া, এই ইনফরমেশন গুলোর একবার রিডিং দিবা। ডিএনএ আরএনএ নিয়ে আমি আর কথা বলতে চাই না। ডিএনএ আরএনএ এর এই কথা, বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিডের যে কনসেপ্ট, এখানে সব তোমাদের জানা, আমি গ্যারান্টি তোমরা এগুলো জানো। কিভাবে? তোমরা এটা ছোটবেলায় পড়ছো যে ডিএনএটা এরকম ডাবল হেলিক্সের মতো হয়, তাই হয় না? হয়। তারপরে কি পড়ছো? এটা অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন, সাইটোসিন গুয়ানিন, অ্যাডেনিন থায়ামিন, থায়ামিন অ্যাডেনিন হয়।
আবার গুয়ানিন সাইটোসিন, সাইটোসিন গুয়ানিন, অ্যাডেনিন থায়ামিন, থায়ামিন অ্যাডেনিন, সাইটোসিন গুয়ানিন, এমন হয়। এইটা হইলো ডিএনএ। এটা কি হেলিক্স? ডাবল হেলিক্স। এই শব্দটার মানে হচ্ছে ডাবল হেলিক্স, দ্বিসূত্র ঘুরানো সিঁড়ি। কিছু ডেটা দিয়ে রাখছি, এই ডেটাগুলা তোমরা একবার নজর দিবা। আর এখনকার সময়ে তোমরা এমন হইও না, স্টুডেন্ট ডিসকাশন করে অমুক স্যার 4 ঘন্টা ক্লাস নেয়, অমুক প্ল্যাটফর্ম 6 ঘন্টা ক্লাস নেয়, তুমুক প্ল্যাটফর্ম 20 মিনিট ক্লাস নেয়। আরে এইটার ডেডিকেশন এমন, ওইটার ডেডিকেশন এমন। এই তুলনা করে তুমি কি নিজে একটু চিন্তা করছো তুমি কয় ঘন্টা পড়ছো? তোমরা টিচারদের ডেডিকেশন মাপার আগে তোমরা নিজেদের ডেডিকেশন মাপবা। হ্যাঁ, নিজেদের ডেডিকেশন। আর এখনকার সময়ে এই যে ভার্সিটি অ্যাডমিশন, বুয়েট অ্যাডমিশন আর মেডিকেল অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে যেরকম ওরা যেমন চান্স পাওয়ার পর মনে করে যে পৃথিবীটা আমি জয় করে ফেললাম, একটা গ্লোরিফিকেশন আছে। এই গ্লোরিফিকেশনটা ঠিক 1 থেকে 2 বছর পরে একেবারে মলিন হয়ে যায়। কারণ ভার্সিটিতে চান্স পাওয়া, মেডিকেলে চান্স পাওয়া, এইটাই কিন্তু সাকসেস স্টোরি না। এর পরের সাকসেস স্টোরিগুলো ধাপে ধাপে আসতে থাকবে, অনেক লম্বা সময়। তাই তোমরা হ্যাভ পেশেন্স, ধৈর্য। এখানে যে পরিমাণ কথা লিখে দিছি, এই পরিমাণ কথার সব তোমরা জানো, একবার খালি রিডিং দিবা। আজকে কুইজ কম্পিটিশনের কথা চিন্তা করে আমি এইভাবে স্লাইডগুলো সাজাইছি। এই স্লাইডটা তোমাদের কাছে একটু টাফ লাগবে, এই স্লাইডটা তোমাদের কাছে টাফ লাগবে একটু। তারপরেও আমরা এটা একাডেমিক সাইকেলে পড়াবো। হ্যাঁ, আর আমি কিছু কিছু ইনফরমেশন এখানে দিয়ে রাখছি। যেমন আমি তোমাদেরকে একটু বলে দেই কি কি ইনফরমেশন এখানে আছে। অনেক অনেক ছক আমি দিয়েছি, এই ছক এবং পুরাটা তোমাদের সামনে কাজে লাগবে ইন্টারমিডিয়েটে। আমি এখন ডিটেলে যাচ্ছি না, আমি এখানে জাস্ট বলে দিছি কোনটার কি কাজ, কোনটার কি কাজ। কোষ পর্দা কি কাজ, নিউক্লিয়াস কাজ, সাইটোপ্লাজম কাজ। এই যে কাজের কথা দেখো, সব ডিটেইল লেখা আছে, একবার রিডিং দিবা। আর আগামীকালকে ক্লাস আছে না, আগামীকালকে ক্লাস আছে ঠিক এই সময়টাতে। এবং আগামীকালকে যে তোমাদের ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে কেমিস্ট্রির উপরে নিবে সাকিব স্যার। এই যে এটা কুইজ কম্পিটিশন, একটা ছবি তোমাদের সামনে আছে না, এই ছবিটা একটু দেখো, পেজের মধ্যে আপলোড করা আছে। এরপরে হবে ম্যাথের ক্লাস, এরপরে ফিজিক্সের ক্লাস নেবে আলভি স্যার। সো আর মেগা কুইজটা হবে 5 তারিখে, ঠিক আছে? সো আমি এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের এই পিডিএফটা তোমাদের কাজে লাগবে। তোমরা নিচে এই পোস্টের নিচে ক্যাপশনের নিচে পিডিএফটা পেয়ে যাবা। আর দয়া করে একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করো। তোমাদের সাথে আমাদের দেখা হবে সাইকেল 1-এ। কালকে থেকে শুরু হচ্ছে সাইকেল 1। কালকে আমি প্রথম ক্লাস নেব সাইকেল 1-এ। 26 এইচএসসি 26-এর কোর্স ওয়েবসাইটে আছে, ফেসবুকে আছে। সো সবকিছু মিলে তোমাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তার সাথে তোমাদের ফ্যামিলির প্রতি আমার সম্মান থাকলো, শ্রদ্ধা থাকলো। এটার উপরেই কুইজ হবে। আমি 10টা প্রশ্ন করব, ফিজিক্সে 10টা, কেমিস্ট্রিতে 10টা, ম্যাথে আর বায়োলজিতে 10টা, মোট 40 মার্কের কুইজ। ওকে, অল দ্য বেস্ট।